স্পিতি ভ্যালি, হিমাচলের ভয়ঙ্কর সুন্দর সার্কিট। প্রকৃতি তার সব সৌন্দর্য ঢেলে সাজিয়েছে এই উপত্যকাকে। কেরল যদি ঈশ্বরের নিজের দেশ হয়, তাহলে হিমাচল ঈশ্বরের বাসভূমি, যেখানে পেয়েছি নারকান্দার আপেল বাগান থেকে হাঁটু পিকের 360 ডিগ্রি ভিউজ। সারাহানে ভীমাকালী মন্দির দেখে রাত কাটিয়েছি সাংলা উপত্যকায় ভারতবর্ষের শেষ গ্রাম চিতকুলে। কল্পা থেকে পেয়েছি কিন্নর কৈলাসের চাক্ষুষ দর্শন। খাব সঙ্গম ব্রিজ পার করে নাকো গ্রামের সেই মায়াবী লেকে পাহাড়ের অদ্ভুত রিফ্লেকশন। শতাব্দী প্রাচীন বৌদ্ধ বিহারগুলো দর্শন করার মধ্যেই পেয়েছি সংঘ তেনজিংয়ের মমি। বিশ্বের সর্বোচ্চ ডাকঘর হিক্কিম থেকে প্রিয়জনকে চিঠি লিখেছি আমি। মনে শিহরণ জাগানো কি মনাস্ট্রির বার্সাই ভিউ দেখে পৌঁছে গিয়েছি এশিয়ার সর্বোচ্চ চিচাম ব্রিজের উচ্চতায়। কুঞ্জুম পাস ধরে লোসার থেকে চন্দ্রতাল দুর্গম রাস্তার অদ্ভুত মায়াজাল। বারারাচালা পাস ধরে বরফে সাজানো প্রকৃতির মাঝেই দেখেছি সুরজতাল। স্পিতি সার্কিট পরিক্রমা করে কেটেছিল জুন মাসের প্রথম দুটো সপ্তাহ। 2021 সালের লাদাখের পর এই স্পিতি আমার জীবনের শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার, যার প্রথম পর্ব শুরু হচ্ছে কলকাতা থেকে চণ্ডীগড় পৌঁছানোর মধ্যে দিয়ে। কোনো দর্শক বন্ধু বলেছেন ট্রেন ব্লগ চাই, কোনো দর্শক বন্ধু বলেছেন গাড়ির ব্লগ ভালো লাগছে, গাড়ি ব্লগ চাই, মানে রোড ট্রিপ ব্লগ চাই। কোনো দর্শক বন্ধু বলেছেন দুটোই ব্লগ চাই, সব মিলিয়ে ব্লগ চাই। তো আজকে এমন একটা ব্লগের সূচনা করতে যাচ্ছি যেখানে গাড়িও আছে, ট্রেনও আছে। আজ 3/6/2025, সময় ঠিক বেলা 2:56। আমি রওনা দিয়েছি আমার শহর বহরমপুর থেকে কলকাতার উদ্দেশ্যে। আগামীকাল আমার ট্রেন রয়েছে কলকাতা থেকে অমৃতসরের উদ্দেশ্যে, অকাল তখত এক্সপ্রেস, যে ট্রেন জার্নির ব্লগ এখন আপনারা দেখছেন। কিন্তু কলকাতা যাওয়ার আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এর আগে আপনারা যারা আমার দীঘা ব্লগ দেখেছিলেন, সেখানে আমি বলেছিলাম যে দীঘা যেতে গিয়ে ওই বাগানের কাছে একটা গাড়ি এসে আমার গাড়িকে চুমু দিয়ে যায়। তো সেই জন্যই আর কি আমার যে কৃষ্ণনগর যেখান থেকে গাড়ি নিয়েছি সার্ভিস সেন্টার, সেখানে গাড়ি নিয়ে যাচ্ছি। ওখানে গাড়িটা জমা দেবো, তারপর কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে যাব কলকাতা। আজ রাত্রে কলকাতায় থাকবো এবং আগামীকাল সকালবেলা কলকাতা থেকে ট্রেন ধরবো। তো শুভকে বললাম, শুভ তুই আমাকে একটু কৃষ্ণনগর আর কি ছেড়ে দিয়ে আয়। যারা আমার পুরনো দর্শক তারা হয়তো চিনলেও চিনতে পারেন, যারা প্রথম দিকের ব্লগ দেখেছেন। আর না চিনলে বলে দিই, শুভ হচ্ছে আমার স্কুলের জুনিয়র। আমি যে আইসিএস স্কুলে পড়তাম, শুভ সেই স্কুলে পড়তো। আর আমি যখন প্রথম ব্লগ বানানো শুরু করেছিলাম, যখন গাড়ি নিয়ে পুরুলিয়া গেছিলাম, মানে বাইকের কথা বলছি, বাইক নিয়ে পুরুলিয়া গিয়েছিলাম। তারপরে আমরা নর্থ বেঙ্গল গিয়েছিলাম, প্রথম বাইক নিয়ে নর্থ বেঙ্গল। তারপরে মন্দারমণি গিয়েছিলাম, মন্দারমণি ব্লগটা এখনও আছে, আমি ওপরে আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম। তখন আমি শুভ সবাই বাইক নিয়ে গেছিলাম। এনএইচকে বাইপাস করে আমরা নিয়ে নিলাম কৃষ্ণনগরের সার্ভিস লেন, কারণ এই সার্ভিস লেন ধরে গেলেই হচ্ছে এখানকার সার্ভিস সেন্টার, মানে আমার গাড়ি সার্ভিস সেন্টার। আর মাদার সার্টও কিন্তু এই রাস্তাতেই পড়ে। যেটা আমি সময় বলছিলাম, গাড়ির এই জায়গাটা টুপসে গেছে, এমন করে গাড়িটাকে চেপে দিয়েছে। এই ডিআরএল ভাঙেনি, ডিআরএলের এখানটায় স্ক্র্যাচ পড়েছে, গাড়ির এই দিকটা পুরো ঘষে গেছে, স্ক্র্যাচ পড়েছে, আর এইটা টুপসে গেছে। মানে এইটাকে, এই টোলটাকে তুলতে হবে, গাড়ির কালার করতে হবে। যদিও আমার কোটিং করানো আছে। আমি ফিরবো আবার ওই 13 তারিখে। যদি 13 তারিখের মধ্যে হয়ে যায়, তাহলে 13 তারিখ যাওয়ার সময় এখান থেকে গাড়ি নিয়ে ফিরে যাব। সার্ভিস সেন্টারের কাজকর্ম আপাতত শেষ। এখন সময় হচ্ছে 5:06। এখান থেকে টোটো নিয়ে নিলাম, গন্তব্য হচ্ছে কৃষ্ণনগর স্টেশন, কারণ স্টেশন থেকে ট্রেন রয়েছে 5:31-এ। আমার 5:31 শিয়ালদা যাওয়ার, ওর হচ্ছে 5:40 বহরমপুর যাওয়ার। তো যেতে হবে, টিকিট কাটতে হবে, ট্রেনে উঠতে হবে। দেখা যাক পৌঁছাতে পারি কি না। আজকে কপালে ছিল সেই লালগোলা প্যাসেঞ্জার। কৃষ্ণনগর স্টেশনে এসে 3টে ডালপুরি খেয়ে 5:31-এ ট্রেন ধরলাম। ট্রেনে তো সেই ভিড়, জায়গা পেলাম আলটিমেট এই নৈহাটি এসে। নৈহাটি থেকে ট্রেনটা মোটামুটি ফাঁকা যাচ্ছে। তবে এই ট্রেনটা ধরে কলকাতায় ওর একটা সুবিধার, ট্রেনটা 8টার সময় পৌঁছে যাবে, গিয়ে আমি অ্যাটলিস্ট রেস্ট পাবো। রাত 8:14 ফাইনালি ট্রেন পৌঁছে দিল আমাকে শিয়ালদা স্টেশনে। কলকাতার আকাশে আজকে ব্যাপক বৃষ্টি। আজকে নাকি বহুদিন পরে কলকাতার কোনো বৃষ্টি হলো। তো বৃষ্টির জন্য খাবারটা আসলে ডিলে হলো। মোটামুটি এখন 12:15 বেজে গিয়েছে। 12:15টার সময় ডিনার করছি। এই হচ্ছে শিয়ালদার পরোটা না, এটা হচ্ছে রুমালি রুটি। রুটিটা ঠান্ডা হয়ে গেছে। আর সেই সঙ্গে নিয়েছি হচ্ছে চিকেন তন্দুরি। গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম, তার মধ্যে দিয়েছে গুচ্ছের টমেটো তো আমি খাই না। তবে পেঁয়াজ রয়েছে, শসা রয়েছে, লেবু রয়েছে, আর গাজর রয়েছে, যেগুলো আমি অবশ্যই খাবো। গ্রিন স্যালাড নিয়েছে 110 টাকা, মুর্গ তন্দুরি হাফ নিয়েছে 350 টাকা, আর রুমালি রুটি এক পিস নিচ্ছে হচ্ছে 55 টাকা। কলকাতার এই জায়গায় সপ্তাহে 3 দিন হাট বসে, রাস্তার ওপর এরকম হাট বসে। আর এখন টাইম হচ্ছে সকাল 6:54। আমার ট্রেনের টাইম হচ্ছে 7:40। আর আমি একটু আগেই বেরিয়েছি। 7:01 पहुंच गया कोलकाता स्टेशन। हाँ यही है। अब थोड़ा आगे जाइए, आगे से घुमाइए, मुझे वहाँ ड्रॉप कर दीजिए। স্টেশন চত্বরে তাড়াতাড়ি পৌঁছে গেছি। নিলাম 2টো জলের বোতল, সেই সঙ্গে করছি চা পান, কারণ এই ট্রেনে নেই প্যান্ট্রি যান।
সময় সকাল 7:40। কলকাতা স্টেশন থেকে অমৃতসর জাংশনের উদ্দেশ্যে রওনা দিল ট্রেন নম্বর 123-17 কলকাতা অমৃতসর জাংশন অকাল তখত সুপারফাস্ট এক্সপ্রেস অপারেটেড বাই ইস্টার্ন রেলওয়ে। কলকাতা থেকে অমৃতসর জংশন পর্যন্ত 1897 কিলোমিটার যাত্রাপথ আমাদের এই ট্রেন সম্পূর্ণ করবে তার 33 ঘন্টা 40 মিনিটের জার্নিতে, যে যাত্রাপথে রয়েছে 22টা হল্ট এবং 394টা ইন্টারমিডিয়েট স্টেশন। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বুধবার ঠিক সকাল 7:40 কলকাতা স্টেশন ছেড়ে এক রাত জার্নি করে পরের দিন বিকেল 5:20 অমৃতসর জংশন পৌঁছে তার যাত্রা শেষ করে অকাল তখত এক্সপ্রেস। কলকাতা থেকে অমৃতসর জংশন পর্যন্ত দীর্ঘ এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 56 কিলোমিটার/আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 130 কিলোমিটার/আওয়ার। কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত এই যাত্রাপথে অকাল তখত এক্সপ্রেস কভার করে 3টে রেলওয়ে জোন: ইস্টার্ন রেল, ইস্ট সেন্ট্রাল রেল এবং নর্দার্ন রেল। এই ট্রেন রিক্সার করে ট্রেন নাম্বার 123-15 কলকাতা থেকে উদয়পুর সিটি অনন্যা এক্সপ্রেসের সাথে। সময় সকাল 8:02। আমাদের ট্রেন পার করছে দক্ষিণেশ্বর। আমরা প্রায় পৌঁছে গেছি ডানকুনি জংশনের কাছে, আর এটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা ডাউন পদাতিক এক্সপ্রেস। পদাতিক এক্সপ্রেস দেখে মনে পড়লো কোচ কম্পোজিশনের দিক থেকে আমাদের এই অকাল তখত এক্সপ্রেসে জেনারেল কামরা রয়েছে 4টে, 2টো আগে 2টো পরে। স্লিপার কোচ রয়েছে 6টা, এসি 3 টায়ার রয়েছে 6টা, এসি 3 টায়ার ইকোনমি রয়েছে 2টো, সেকেন্ড এসি রয়েছে একটা, আর HA1 অর্থাৎ ফার্স্ট এসি আর সেকেন্ড এসির যে কম্বাইন্ড কোচ সেই কোচ রয়েছে হচ্ছে একটা। সেই HA1 কোচে আমি ট্রাভেল করছি। যদিও আমার টিকিট হচ্ছে কলকাতা থেকে অমৃতসর জাংশন পর্যন্ত, কিন্তু আমি নামবো হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট জংশন, কারণ আমার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে চণ্ডীগড় জংশন। এবার এই ট্রেনটা যেহেতু চণ্ডীগড় যায় না, তো আমাকে আম্বালা ক্যান্টনমেন্ট জংশনে নেমে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে হচ্ছে চণ্ডীগড় জংশন, যেখান থেকে শুরু হবে আমাদের হিমাচল প্রদেশের গল্পের। অগ্নিবীণা এক্সপ্রেস। আমাদের এই অকাল তখত এক্সপ্রেসের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটাই স্টপেজ রয়েছে, সেটা হচ্ছে আসানসোল জংশন। কলকাতা থেকে আসানসোল জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 205 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 62টি ইন্টারমিডিয়েট স্টেশন, আর সময় লাগতে পারে ওই 3.25 ঘন্টা মতো। চলে আসছে ট্রেন নাম্বার 13150 আলিপুরদুয়ার জংশন থেকে শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের ট্রেন পার করছে মশাগ্রাম স্টেশন, আর এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 123-14 নতুন দিল্লি থেকে শিয়ালদা ডাউন রাজধানী এক্সপ্রেস। দরজা থেকে আপাতত ফিরে এলাম নিজের জায়গাতে, আর এটা হচ্ছে এই ট্রেনের HA1 কোচ। আগেই বলেছি HA1 হচ্ছে এসি ফার্স্ট এবং AC2 এর কম্বাইন্ড কোচ। এই ট্রেনের অর্ধেক থাকে হচ্ছে এসি ফার্স্টের কুপ এবং কেবিন, আর অর্ধেক থাকে হচ্ছে নর্মাল যেরকম AC2 টায়ারের বার্থ সেরকম। এটা হচ্ছে HA1 কোচের বার্থ নাম্বার 5। আমাদেরকে লিনেন প্রোভাইড করেছে, বেশ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন কভার দেওয়া বালিশ, সেই সঙ্গে দিয়েছে হচ্ছে কম্বল, আর দিয়েছে হচ্ছে জুতোর চাদর। যেটা খুঁজছি সেটা কি আছে, হ্যাঁ টাওয়ালও দিয়েছে। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রিকার নেই। এই ট্রেনের যে স্টাফ আছে ওকে জিজ্ঞেস করছিলাম যে প্যান্ট্রিকার নেই তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা কী, তো বললো যে সাইড প্যান্ট্রি আছে, মানে চা কফি টুকটাক খাবার দাবার পাওয়া কিংবা খাবারের অর্ডার হয়তো নেবে, সেটা আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। আর এখন ট্রেনে প্যান্ট্রিকার থাকা বা না থাকার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, প্যান্ট্রিকার থাকলে আপনি জল টুকটাক খাবার দাবার চা কফি বা প্রয়োজন হলে গরম জল বা দুপুরের খাবার দাবার এগুলো পেয়ে যাবে, কিন্তু প্যান্ট্রিকারের খাবারের দাম বাইরে অর্ডার করা খাবারের থেকে তুলনামূলক কম হলেও
টেস্ট কিন্তু বাইরের খাবারেরই বেশি। ট্রেন জার্নি যদি ভালো খাবারের এক্সপিরিয়েন্স নিতে হয় সেক্ষেত্রে কিন্তু অনলাইনে খাবার অর্ডার দেওয়া বেস্ট। জল কিন্তু অবশ্যই ক্যারি করবেন যারা এই ট্রেনে ট্রাভেল করছেন কলকাতা থেকে অমৃতসরের পথে। নিয়ে নিয়েছি গরম গরম চা, মাত্র 20 টাকা। আর চা পানের বিরতির মাঝেই কলকাতা থেকে 98 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের অকাল তখত এক্সপ্রেস পার করছে বর্ধমান জংশন। আর সময় ঘড়ি বলছে সকাল 9:03। বর্ধমান জংশনে তো আমাদের ট্রেন হল্ট নেই, একদম কি দাঁড়াবে হচ্ছে আসানসোল জংশনে। আর চায়ের সঙ্গে রয়েছে হচ্ছে বিস্কুট, বাকরখানি, আমার খুব পছন্দের বিস্কুট। আমাদের ট্রেন পার করলো পাড়া স্টেশন। আর এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 123-32 জম্মু টাওয়ার থেকে হাওড়া হিমগিরি এক্সপ্রেস। সময় সকাল 9:50। কলকাতা থেকে 162 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে পার করে এলো দুর্গাপুর স্টেশন, অন্ডাল জংশন। প্রত্যেকটা জার্নিতে আমাদের যেমন নতুন নতুন জায়গার সঙ্গে পরিচিতি ঘটে, নতুন গল্পের সূত্রপাত হয়, তেমনি কিন্তু প্রত্যেক জার্নির জন্য আমি কিছু না কিছু নতুন জিনিস কিনি। তো এবারের জার্নির জন্য আমি মিল্টনের এই ফ্লাস্কটা কিনেছি অ্যামাজন থেকে। 24 আওয়ার্স হট অ্যান্ড কোল্ড, মানে এখানে জল 24 ঘন্টা গরম বা ঠান্ডা থাকবে, কোম্পানি ক্লেম করছে। এই স্পিতি ভ্যালির প্রোগ্রামটা কিন্তু হঠাৎ করে ঠিক হয়েছে, কারণ আমি ইউটিউবে একটা পোল দিয়েছিলাম যে কোথায় যাওয়া যেতে পারে, লাদাখ আরেকবার যাবো না স্পিতি ভ্যালি যাবো। সেখানে প্রায় 20,000 দর্শক বন্ধু তাদের মতামত দিয়েছেন এবং তারা চুজ করেছেন হচ্ছে, মানে মেজরিটি চুজ করেছে হচ্ছে স্পিতি ভ্যালি। এখন যখনই আমি বাইরে বেরোই, ধরুন বাজারে গেলাম, কিছু কিনতে গেলাম বা ট্রাভেল করলাম, আমি না এরকম মাস্ক ইউজ করি, মুখ টুক সব ঢাকা থাকে। তা আমাকে 2-4 জন বলে যে আপনি কি বিরাট কোনো সেলিব্রিটি এরকম করে মুখ ঢেকে যাতায়াত করেন, সেলিব্রিটি এরকম করে। আলাম সেলিব্রিটি আমি নই, কিন্তু মানে নিজের সুরক্ষার জন্য না মাস্ক ব্যবহার করা দরকার। এখন তো আপনারা নিউজ দেখছেন যে আবারও কোভিড 2025 আসছে। আর আমি না এটা শিখেছিলাম জাপান থেকে। জাপানে আমি দেখেছিলাম অনেকে মাস্ক ব্যবহার করে, আপনারা ব্লগেও দেখেছিলেন। 2-4 জন প্রশ্ন করেছিলেন জাপান থেকে এখনও কোভিড যায়নি, ওরা মাস্ক ব্যবহার করে। একজন নিজের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করা দরকার। তো আপনারা কিন্তু চাইলে এরকম মাস্ক ইউজ করতে পারেন যেরকম আমি ইউজ করছি। এটা ডেকাথলন থেকে নিয়েছি, লিঙ্ক দিয়ে রাখলাম, 2-3টে কালারের নিয়েছি। তো এবারের ট্রিপে কিন্তু এইটাই আমি ফার্স্ট টাইম ইউজ করছি। প্রথম একটু অস্বস্তি হবে, তারপরে দেখবেন ভালো লাগবে। হামসফরের কোচ, রাজধানীর কোচ, মুম্বাই মেলের কোচ, হামসফরের কোচ, মিলিত মিছিত ট্রেন, যেমনি রাজধানী তেমনি দুরন্ত। নাম হ্যায় पर पहचान नहीं। কলকাতা থেকে 204 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন আসানসোল জংশন। আসানসোল জংশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট। আর কলকাতা থেকে ট্রেন যখন রওনা দিয়েছিল তখন এই যে জেনারেল কামরা এত ফাঁকা ছিল, আসানসোল জংশন আসার পর একবার অবস্থা দেখুন, এইরকম কিছু ভিড়, মানে লোকজন আর কি উঠতে পারছে না, ঠেসে ঠেসে উঠছে। একটা জেনারেল তো প্ল্যাটফর্ম পাইনি, এমনি তো আমরা লাস্টের দিকেই রয়েছি। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন মধুপুর জংশন। আসানসোল জংশন আর মধুপুর জংশনের মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 86 কিলোমিটার। আর এই যাত্রাপথে রয়েছে 14টা ইন্টারমিডিয়েট স্টেশন। ওটা কোন ট্রেন আসছে? ওটা আসছে হচ্ছে পাটনা থেকে হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। সময় সকাল 10:56। আমাদের ট্রেন পার করছে সীতারামপুর জংশন। এই সীতারামপুর জংশন থেকে কিন্তু আমাদের লাইন ডান দিকে কাটনি নেবে, সোজা লাইন চলে যাবে বরাকর হয়ে ধানবাদের দিকে। আমরা যাব হচ্ছে চিত্তরঞ্জন হয়ে, অর্থাৎ হাওড়া পাটনা মেন লাইন হয়ে। 123-18 ডাউন অকাল তখত।
সময় সকাল 11:14 আমাদের ট্রেন পার করে এলো চিত্তরঞ্জন। আর এই চিত্তরঞ্জনের পর থেকে কিন্তু আমাদের ট্রেন পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে প্রবেশ করে হচ্ছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। ওদিক থেকে হচ্ছে বরাকর, এদিক থেকে হচ্ছে চিত্তরঞ্জন। বাট এক্সট্রিমলি সরি, আমি চিত্তরঞ্জন স্টেশনটা কভার করতে পারিনি। আমি জানি চিত্তরঞ্জন থেকে আমার অনেক দর্শক বন্ধু রয়েছেন। অ্যাকচুয়াল ফোনে কথোপকথন করছিলাম, আর এমন একটা সিরিয়াস টপিক নিয়ে কথা হচ্ছে না, তার জন্য না আমার ধ্যান ছিল না। দেখুন, একটা ট্রিপ করতে যাচ্ছি, এসে আরেকটা ট্রিপ, মাথার মধ্যে এগুলো ঘুরছে, তো এবার মিস হয়ে যায় আর কি। ব্রেন তো একটা, মানুষ তো একটা, কত দিকে চিন্তা করবো, সব তো লিখে রাখা যায় না। কলকাতা থেকে 286 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন মধুপুর জংশন। মধুপুর জংশনে আমাদের এই ট্রেন হল্ট রয়েছে 2 মিনিট। আর মধুপুর এই জন্য জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় মহেশমুন্ডা জংশন হয়ে কোডারমা জংশন যাওয়ার লাইন। আর মধুপুর জংশন পরে হচ্ছে আমাদের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলাতে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন জেসিডি জংশন। মধুপুর জংশন থেকে জেসিডি জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 34 কিলোমিটার। মাঝপথে রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর সময় লাগতে পারে 25 মিনিট মতো। এখনও পর্যন্ত কেউ কিন্তু এসে খাবার দাবার অর্ডার নেয়নি। জল, কোল্ড ড্রিঙ্কস 2-1বার উঠেছে, খুব বেশি ওঠেনি। এই ব্র্যান্ডের টিপটি আমি আপাতত খাচ্ছি। ইনস্ট্যান্ট চাও ভালো, বাট এটা হচ্ছে কি বলুন তো, সস্তায় পুষ্টি। 25খানা টি ব্যাগ আছে, স্মেলটা খুব সুন্দর, আমুলিয়া, বেশ ভালো লাগে এটা আমার। এই ব্রাউন সুগার এর 5 গ্রাম করে পাউচ আছে, তো এইটা আমি আনিয়ে নিয়েছিলাম অ্যামাজন থেকে। অনেকগুলো চলে আসে একসঙ্গে, এটারও লিঙ্ক দিয়ে রাখলাম, একবার চেক করতে পারেন। এটা রিভিউ ভালো আছে। তো এটাই অল্প করে মিশিয়ে নিই, জানি না স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো বা খারাপ। আর অনেকে বলে ব্রাউন ব্রেড, ব্রাউন সুগার নাকি ভালো। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে তৃতীয় স্টেশন জসিডি জংশনে। জসিডি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। আর জসিডি আমাদের যাত্রাপথে এই জন্যই জংশন কারণ এখান থেকে যেমন ভাগ হয়ে যাচ্ছে ভাগলপুর জংশন যাওয়ার লাইন, তেমনি এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে দেওঘর জংশন যাওয়ার লাইন। জসিডি জংশনে প্রচুর ভিড়, কারণ যেহেতু অনেক তীর্থযাত্রী আছে বা অনেক দর্শনার্থী আছে যারা দেওঘর আসে না। আর দেওঘর তো কতটা পপুলার আপনারা জানেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম, যেখানে বাবা বৈদ্যনাথ ধাম রয়েছে। তো ওই জন্য কিন্তু জসিডিতে প্রচুর মানুষ নেমে গেল, বা এখান থেকে অনেক রাতে যাত্রা শুরু করে। যেমন ওই ট্রেনটা যাবে হচ্ছে জেসিডি থেকে তামরামের উদ্দেশ্যে, একটু পরে ছাড়বে ট্রেনটা, লেভেলের ভিড়। পরবর্তী স্টেশন ঝাঁঝা। জেসিডি জংশন আর ঝাঁঝার মধ্যে আমাদের অকাল তখত এক্সপ্রেস ননস্টপ চলবে 44 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে বলবো না, বলবো আউটারে দাঁড়িয়ে আছে ট্রেন নম্বর 18450 বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস উইথ WAP4। বন্দে ভারত সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওর আগে ছিল হচ্ছে বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস। বারাণসী জংশন থেকে জসিডি জংশন সাধারণ বন্দে ভারত। বর্ষাকাল কিংবা শীতকালে ঝাড়খণ্ডের খুব জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট হচ্ছে শিমুলতলা। শিমুলতলা একটা স্টেশনও রয়েছে, তো আমরা শিমুলতলা স্টেশন পার করে এলাম। চারিদিকে এরকম কিছু জঙ্গল, এত স্পিডে ট্রেন ছুটছে না। একটু স্লো গেলে যখন ডুয়ার্সের জঙ্গলের উপর দিয়ে ট্রেন যায় তখন যেটাকে খুব সুন্দর করে কভার করা যায়, বাট এত ফাস্ট ট্রেন চলছে তো এটাকে কভার করা খুব মুশকিল। কলকাতা থেকে 359 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের চতুর্থ স্টেশন বিহারের জামুই জেলার ঝাঁঝাতে। ঝাঁঝাতে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট। আর জেসিডি জংশন পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের ট্রেন প্রবেশ করেছে ঝাড়খণ্ড রাজ্য থেকে তার পরবর্তী রাজ্য বিহারে। আর ঝাঁঝা হচ্ছে বিহার রাজ্যের প্রথম স্টেশন আমাদের এই অকাল তখত এক্সপ্রেসের যাত্রাপথে। সময়বেলা 2:08। কলকাতা থেকে 413 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছিল বিহারের লক্ষ্মীসরাই জেলার কিউল জংশনে। কিউল জংশনে আমার ট্রেনের হল ছিল 2 মিনিট। আমি নামতে নামতেই ট্রেন ছেড়ে দিয়েছে। যাই হোক, আমি আবার লাফ দিয়ে উঠে পড়েছি। আমি যদি একটু অন্যমনস্ক থাকি না, হয় কোনো ট্রেন পাস করে বেরিয়ে যাবে, আর না হলে কোনো জায়গায় স্টেশনে ট্রেন থেমে আবার ছেড়েও যাবে। কিউল জংশন আমাদের যাত্রাপথে এই জন্যই জংশন কারণ এখান থেকে একদিক থেকে ভাগ হয়ে যাচ্ছে হাতিদহ জংশন যাওয়ার লাইন, তেমনি আরেক দিক থেকে ভাগ হয়ে যাচ্ছে বারাউনি জংশন যাওয়ার লাইন। কিউল জংশনের পরে স্টেশনই হচ্ছে লক্ষ্মীসরাই জংশন। এই কিউল নদীটা না লক্ষ্মীসরাই জংশন আর কিউল জংশনকে আলাদা করে দিয়েছে। কিউল জংশনের পরবর্তী অকাল তখত এক্সপ্রেসের স্টপেজ হচ্ছে মোকামা। কিউল আর মোকামার মধ্যে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 34 কিলোমিটার। রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন।
আর সময় লাগতে পারে 8 ঘন্টা মতো। বাট এবার আমাকে ডোর ক্লোজ করতে হবে, কারণ টিটি সাহেব এসেছিলেন। আমি বললাম যে আমি একটু ভিডিও শ্যুট করছি, তো বলেছে দরজা বন্ধ করে দেবেন, কারণ এরপরে মোকামা আসছে, মোকামা থেকে কিন্তু প্রচুর লোক গাড়িতে উঠে পড়বে। আর ভুলে গেলে চলবে না, আমাদের ট্রেন কিন্তু এখন বিহার রাজ্য দিয়ে চলছে। মোকামাতে আমাদের ট্রেনের স্টপেজ ছিল হচ্ছে 2 মিনিট, ট্রেন ছেড়েও দিয়েছে। আমি এর আগে বলেছিলাম দরজা খুলতে বারণ করেছিল, যাই হোক আমি আর নামিনি। বাইরের লোকটুকু এগুলো সমস্যা হয় ট্রেনের মধ্যে, যখন বারণ করেছে বারণটা শোনা দরকার। আর মোকামার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপ হচ্ছে পাটনা সাহিব। মোকামা আর পাটনা সাহেবের মধ্যে আমাদের অকাল তখত এক্সপ্রেস চলবে ননস্টপ 79 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 27টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর সময় লাগতে পারে ওই 1.5 ঘন্টা মতো। সময় বিকাল 3:13। বাইরে তো বৃষ্টি হচ্ছে, খুব বেশি হচ্ছে না, টিপ টিপ বৃষ্টি হচ্ছে। আর সেই সাথে আমাদের ট্রেন পার করছে আমাদের যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, এটা হচ্ছে বখতিয়ারপুর জংশন। বখতিয়ারপুর আমাদের যাত্রাপথে এই জন্যই জাংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় বিহার শরীফ জংশন যাওয়ার লাইন। একটা সময় বিহার ছিল পিছিয়ে, এখন কিন্তু বিহার রেল সিস্টেম অনেক এগিয়ে আছে। এই যে আমাদের কামরাতে 3-4জন টিটি এসছে, গিয়েছে হচ্ছে ওই জেনারেল কামরায়। জেনারেল কামরায় প্রত্যেকের টিকিট চেক করছে, প্রত্যেকের। যার টিকিট নাই অন স্পট ফাইন। টিটি সাহেবের সঙ্গে কথা বলছিলাম, ওখানে সবাইকে ফাইন করছিল। মানে কিছু কম বয়সী ছেলেপিলে রয়েছে, তা আমি বললাম যে এই যে কম বয়সী ছেলেপিলে রয়েছে, এরা যে যাতায়াত করে ট্রেনে, এরা তো স্মার্ট, এদের হাতে তো স্মার্টফোন আছে, এরা তো জানে যে টিকিট না কেটে ট্রেনে ট্রাভেল করতে হয় না, হ্যান ত্যান এই সেই। বলছে এমন এমন লোকজন আছে ওই বাংকারে বসে আছে, যেখানে লাগেজ রাখ সেখানে বসে আছে, জেনারেল কামরায় ট্রাভেল করছে বা স্লিপারে ট্রাভেল করছে, নিচে কোনো মেয়ে বসে আছে, ফটাফট ছবি তুলে নেবে। মানে এইসব ব্যাপারে এটা হচ্ছে এক্সপার্ট। বলছে ওর ফোনটা আমি নিয়েছিলাম, চেক করছিলাম, বলছে ফোনটা যদি আপনি দেখতেন না, ফোনটা দেখলে মানে থাপ্পড় মারতেন। মানে এইরকম টাইপের লোকজন ট্রেনে ট্রাভেল করে। আমাদের দেশের সব লোক যদি টিকিট কেটে ট্রাভেল করতো, সব ট্রেনে যদি চেক হতো, তাহলে আমাদের প্রোগ্রেসটা কোন লেভেলে হতো। কলকাতা থেকে 526 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের বিহার রাজ্যের আরও একটা স্টেশন, এটা হচ্ছে পাটনা সাহেব স্টেশন, যেখানে আমাদের ট্রেন হল্ট রয়েছে 5 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 50 মিনিট দেরিতে চলছে। শিখ সম্প্রদায়ের একজন ধর্মগুরু গুরু হরগোবিন্দ সিং 1606 খ্রিস্টাব্দে শিখ সম্প্রদায়ের বিভিন্ন রকম বিধি নিষেধ, ন্যায় বিচার বা সামাজিক ব্যবস্থাকে কায়েম রাখার জন্য এই তখ্ত নির্মাণ করেন। ভারতবর্ষের 5 জায়গায় এই তখ্ত রয়েছে, তার মধ্যে পাঞ্জাবে রয়েছে 3টে। একটা হচ্ছে অকাল তখত বা অকাল তখ্ত, তখ্ত কেশগড় সাহেব, আর একটা রয়েছে তখ্ত দমদমা সাহেব। আর আরও 2টো তখ্ত রয়েছে, একটা হচ্ছে এই বিহারে, এটা হচ্ছে পাটনা সাহেব, তখ্ত পাটনা সাহেব। আরেকটা রয়েছে মহারাষ্ট্রে, তখ্ত হুজুর নান্দেদ সাহেব। তো এই 5টা তখ্ত যে তৈরি হয়েছিল তারই একটা থেকে এই ট্রেনের নাম হচ্ছে অকাল তখ্ত এক্সপ্রেস। এটা হচ্ছে পাটনা জংশনের আগের স্টেশন রাজেন্দ্রনগর টার্মিনাল। রাজেন্দ্রনগর টার্মিনালের সাথে পাটনা জংশনের সম্পর্কটা সেরকম যেরকম সম্পর্ক আমাদের সাতরাগাছি জংশনের সাথে হাওড়া জংশনের। টার্মিনাল হচ্ছে সেই জায়গা যেখান থেকে অনেক ট্রেনের জার্নি শুরু হয় বা শেষ হয়। কলকাতা থেকে 536 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন বিহার রাজ্যের পাটনা জংশনে। পাটনা জংশনে আমাদের এই ট্রেন হল্ট রয়েছে 10 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 37 মিনিট দেরি করেছে। জি কৌশিক পাল স্যার আপকা? হ্যাঁ হ্যাঁ মেরাই है। এখান থেকে দিয়ে গেল হচ্ছে খাবার, যাক খাবার দাবার সব গরম আছে ভাই। ছেড়ে দিল আমাদের অকাল তখত এক্সপ্রেস পাটনা জংশন থেকে তার পরবর্তী স্টেশন উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশনের উদ্দেশ্যে। পাটনা জংশন থেকে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 211 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 51টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর সময় লাগবে 3.5 ঘন্টা কিছু বেশি। আর এই দীর্ঘ যাত্রাপথের মাঝে এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়াটা দরকার। পাটনা জংশন থেকে অনলাইনে অর্ডার করেছিলাম বিহার খ্যাত চম্পারন মাটন বা অহুনা মাটন। এর আরও নাম আছে বাটলোহি বা হান্ডি মাটন। মাটির হাঁড়ির মুখ ময়দা দিয়ে বন্ধ করে এই মাংস রান্না করা হয়। খাবার খাওয়ার সময় থাল দেবে কি না আর মাংসের ঝাল দেবে কি না এইটা কোম্পানি জানে, এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। বাট আমার পক্ষে যেটা বলা সম্ভব সেটা হচ্ছে এই হচ্ছে খাবার। ভাতটা এইভাবে নিয়েছি, কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হবে। আর এইরকম রয়েছে মাটন, এটা কিন্তু পুরো ডিফারেন্ট টেস্ট।
মাটনটাও মনে হচ্ছে বেশ ভালো। এটা এখানকার খুব বিখ্যাত একটা খাবার, এই চম্পারন মাটন। রুটি ভাত আমি দুটোই নিয়েছি। এটা ছিল হচ্ছে বাসমতি রাইস, বাট এটা বাসমতি রাইস নয়, এটা নর্মাল রাইস। খাবার দাবারের ফিডব্যাক দুবার দেওয়া যায়, একটা হচ্ছে খাবারের শুরুতে কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে, একটা হচ্ছে খাবারের শেষে। চম্পারন মটন যারা অর্ডার করবেন, যদি ঝাল খেতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু সুইট ডিশ কিছু অর্ডার করবেন, সঙ্গে মিষ্টি টাকাটা খুব দরকার ছিল, এত ঝাল এত ঝাল। সময় বিকাল 5:21। আমাদের ট্রেন পার করছে বিহারের আরা জংশন। আর আরা আমাদের যাত্রাপথে এজন্যই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় সাসারাম জংশন যাওয়ার লাইন। অবেলায় ভরপেট খাওয়া দাওয়ার পর চোখ একটু বুঝতে ঘুম চলে এসেছিলো। ঘুম যখন ভাঙলো তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপরে দেখি ট্রেন পৌঁছে গেছে আমাদের যাত্রাপথে উত্তরপ্রদেশ রাজ্যে তার প্রথম স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে, তাও আবার 10 মিনিট অ্যাডভান্স। এই ট্রেনের লাস্টের দিকের কামরাতে না একটাই অসুবিধা কি বলুন তো, দোকানপাট পাওয়া যায় না। মানে পাওয়া যায়, ভালো ভালো দোকানপাট পাওয়া যায় না, চায়ের দোকান সব দূর দূর পড়ে গিয়েছে। সময় রাত 8:37। কলকাতা থেকে 765 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে উত্তরপ্রদেশ রাজ্যে তার দ্বিতীয় স্টেশন বারাণসী জংশনে। বারাণসী জংশনেও আমাদের ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট। আর খাবার অনলাইনে অর্ডার করেছিলাম, এখানে এসে দিয়ে গেল। আর আমাকে কেউ জিজ্ঞেস করেছিল যে বারাণসী নিয়ে আরেকটা ব্লগ হবে কিনা। ব্লগ তো অবশ্যই হবে, এরপরে বারাণসী নিয়ে রোড ট্রিপ হবে। বহরমপুর থেকে বারাণসী রোড ট্রিপ ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। বারাণসী জংশন থেকে যে ফুড ডেলিভার হয়েছে সেটা এবার খেয়ে নেব। বারাণসী জংশন থেকে অনলাইনে অর্ডার দেওয়া ফুড ছিল বাটার নান আর টিংড়ি কাবাব। জিনিসটাকে বানাতে পারিনি, আর একটু সময় দিয়ে যদি জিনিসটাকে বানাতো ভালো হতো। দায় ছাড়া গোছানো হয়ে গেছে। আজ 5ই জুন 2025, সময় সকাল 6:25। কলকাতা থেকে 1283 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে উত্তরপ্রদেশের একটা স্টেশন, নাম হচ্ছে বেরিলি জংশন। বেরিলি জংশনে আমাদের এই ট্রেন হল্ট রয়েছে 2 মিনিট। আর বেরিলি আমাদের যাত্রাপথে এই জন্যই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় কাশগঞ্জ জংশন যাওয়ার লাইন এবং এখান থেকে ভাগ হয়ে যায় লালকুয়া জংশন যাওয়ার লাইন। এবার আমাদের ক্রস করবে ট্রেন নাম্বার 15212 অমৃতসর জংশন থেকে দ্বারভাঙা জংশন জননায়ক এক্সপ্রেস। কলকাতা থেকে দিল্লির মধ্যে চলতো জনতা এক্সপ্রেস, যে ট্রেনে কোনো রকম কোনো রিজার্ভেশন ছিলই না, সব জেনারেল কামরা। এখন উঠে গেছে, তো এটা হচ্ছে জননায়ক এক্সপ্রেস। এই ট্রেনটাতে সবই জেনারেল কামরা, কোনো রিজার্ভেশন নেই। কলকাতা থেকে আমাদের 1374 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 14তম স্টেশন উত্তরপ্রদেশের মোরাদাবাদ জংশনে। মোরাদাবাদ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 8 মিনিট। আর আমাদের যাত্রাপথে মোরাদাবাদ এই জন্যই জংশন কারণ মোরাদাবাদ জংশন হচ্ছে নতুন দিল্লি, দেরাদুন, হরিদ্বার এটার কানেক্টর। কারণ এখান থেকে একটা লাইন ভাগ হয়ে চলে যাচ্ছে গাজিয়াবাদের দিকে। আর এই মোরাদাবাদ থেকে কিন্তু একটা লাইন চলে যাচ্ছে লক্সর জংশন হয়ে হরিদ্বার হয়ে দেরাদুনের দিকে। তো এটা কিন্তু একটা কানেক্টর, এই মোরাদাবাদ জংশন এবং নেক্সট হচ্ছে সাহারানপুর জংশন। যতই যেমন ট্রেন হোক, বন্দে ভারত এর একটা আলাদা ক্লাস রয়েছে। সময় সকাল 8:18 ছেড়ে দিল আমাদের অকাল তখত এক্সপ্রেস মোরাদাবাদ জংশন তার পরবর্তী স্টেশন নাজিবাবাদ জংশনের উদ্দেশ্যে। মোরাদাবাদ জংশন থেকে নাজিবাবাদ জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 99 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 16টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় লাগতে পারে ওই 1.25 ঘন্টা মতো। সময় সকাল 9:33। কলকাতা থেকে আমাদের 1472 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। ট্রেন অলমোস্ট রাইট টাইম এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের 15তম স্টেশন, এটা হচ্ছে নাজিবাবাদ জংশন। উত্তরপ্রদেশ রাজ্যের এই নাজিবাবাদ জংশন থেকে ভাগ হয়ে যায়
কোটদুয়ার যাওয়ার লাইন, তার জন্য নাজিবাবাদ জংশন। আর এই নাজিবাবাদ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে হচ্ছে 2 মিনিট। ট্রেনে যে প্যান্ট্রি গার্ড নেই এটা বারবার মনে করে দিচ্ছে না যত সময় পাচ্ছে। পরবর্তী যে স্টেশন রয়েছে সাহারানপুর জংশন, সেখান থেকে অনলাইনে জোম্যাটোতে ফুড ডেলিভারি হবে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে সাহারানপুরে, তো আমি এখান থেকে অর্ডার করলাম হচ্ছে বয়েলড এগ, 2 পিস বয়েলড এগের দাম 49 টাকা। ঠিক আছে, ব্রেড অমলেটের দাম 119 টাকা। টোটাল খরচ হচ্ছে 168 টাকা, জিএসটি 16 টাকা 32 পয়সা, প্ল্যাটফর্ম ফি 10 টাকা, স্টেশন কনভিনিয়েন্স ফি 34 টাকা। এই সব কিছু ধরে বিল হয়ে যাচ্ছে 228 টাকা। তবে হ্যাঁ, এদের যেহেতু সাইড পেন্ট্রি রয়েছে না, তো সকাল থেকে কিন্তু দেখলাম আজকে সকাল থেকে চায়ের ব্যবস্থা রয়েছে, চা কফি এগুলো আসছে, জলের বোতল টোতল বিক্রি হচ্ছে। এই যাত্রাপথে কিছুটা রাস্তা আমরা উত্তরাখণ্ডের ওপর দিয়ে যাব, মানে উত্তরপ্রদেশের পরবর্তী উত্তরাখণ্ড। এই যে নদীটা আমরা পার করলাম এটা হচ্ছে গঙ্গা নদী। তো এই গঙ্গা নদী পার করে কিন্তু আমাদের ট্রেন উত্তরপ্রদেশ থেকে প্রবেশ করলে হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে। এই দেখুন SMS চলে এসছে, ওয়েলকাম টু এয়ারটেল ইউপি অ্যান্ড উত্তরাখণ্ড। কিছুটা পথ আমাদের ট্রেন উত্তরাখণ্ড চলবে, যদিও আমাদের এই যাত্রাপথে এই ট্রেনের উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু কোনো হল্ট নেই। আমাদের যাত্রাপথে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন লক্সর জংশন। এখান থেকেই ভাগ হয়ে যায় হরিদ্বার, দেরাদুন এবং যোগনগর ঋষিকেশ যাওয়ার লাইন, অর্থাৎ কুম্ভ দুন এক্সপ্রেস কিন্তু এখান থেকেই তার পথ পরিবর্তন করে। চলে আসছে ট্রেন নম্বর 120-17 নতুন দিল্লি থেকে দেরাদুন শতাব্দী এক্সপ্রেস। সময় বেলা 11:25। কলকাতা থেকে আমাদের 1566 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন একদম রাইট টাইম এসে পৌঁছেছে আমাদের যাত্রাপথের 16তম স্টেশন উত্তরপ্রদেশের সাহারানপুর জংশনে। সাহারানপুর জংশনে আমাদের ট্রেন হল্ট রয়েছে 10 মিনিট। এই যে ট্রেনটা চলে যাচ্ছে ওটা হচ্ছে অমৃতসর জংশন থেকে কলকাতার পথে আরও একটা ভালো ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেস। আমাদের যাত্রাপথে সাহারানপুর এই জন্যই জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় মেরঠ সিটি জংশন যাওয়ার লাইন। এই একটা প্যাকেট দিয়েছে, এতে রয়েছে ব্রেকফাস্ট, দেখা যাক এতে কী রয়েছে। যেখানে রয়েছে 2 সেদ্ধ ডিম আর এই হচ্ছে ব্রেড অমলেট। এখানে এত লঙ্কা দিয়েছে, মানে এত ঝাল, মনে জানি না আমার কোন জন্মের প্রতিশোধ নেওয়ার জন্য এত লঙ্কা দিয়েছে। আমরা পার করলাম যমুনা নদীর ব্রিজ। এবার শেষ হয়ে গেল উত্তরপ্রদেশ রাজ্য এবং শুরু হলো হচ্ছে পরবর্তী রাজ্য হরিয়ানা। এই কালানোর হচ্ছে হরিয়ানা রাজ্যের প্রথম স্টেশন। ট্রেন পৌঁছে গিয়েছে প্রায় আম্বালা ক্যান্টনমেন্ট জাংশন, যেখানে আমাকে নামতে হবে। আর হয়তো 1 কিলোমিটার আছে। তো ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি, সব জিনিসপত্র ভালো করে দেখে নিচ্ছি নামার আগে, যেটা অবশ্যই করা দরকার, কারণ ফেলে যাওয়ার সময় আর হারিয়ে যাওয়ার লাগেজ সচরাচর ঘুরে আসে না। সময় বেলা 12:50। কলকাতা থেকে 1647 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে নামিয়ে দিল হচ্ছে আমার গন্তব্য আম্বালা ক্যান্টনমেন্ট জংশনে। ট্রেন একদম এখানে রাইট টাইম, আর এটা হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্টের 7 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে পৌঁছেছে আমাদের অকাল তখত এক্সপ্রেস। আম্বালা ক্যান্টনমেন্ট থেকে আমার পরবর্তী ট্রেন হচ্ছে বেলা 2:03 চণ্ডীগড় যাওয়ার জন্য, চণ্ডীগড় বন্দে ভারত। অর্থাৎ হাতে 1 ঘন্টার মতো সময় আছে। এই 1 ঘন্টা তো সময় একটু অপেক্ষা করতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, রাস্তা পার করে এখানে একটা ধাবা রয়েছে, এখানে লাঞ্চটা করে নেবো। এখানে খাবার দাবার সব কিছুই রয়েছে, ভেজ ননভেজ চাইনিজ ইন্ডিয়ান সব রকম খাবার রয়েছে। আর চণ্ডীগড় পৌঁছে টান বেরোতে হবে। চণ্ডীগড় পৌঁছে আর সময় দিতে পারবো না, সময় নষ্ট করাও যাবে না, কারণ আমার গন্তব্য হচ্ছে আজকে নারকান্দা। মানে চণ্ডীগড় থেকে সিমলা হয়ে নারকান্দা যেতে হয়তো রাত 9-10টা বেজে যাবে। এই যে ইন্টারভেলটা রয়েছে এখানেই খাওয়া দাওয়াটা করে নিই। অর্ডার করা খাবার আসছে, তবে তার আগে দিয়ে গেছে হারা ভরা স্যালাড। এটাই দরকার, শুধু বলছি টমেটো দেবেন না, আমি টমেটো খাই না, বাকি পেঁয়াজ গাজর শসা দারুণ। খুব সুন্দর করে খাবারটা দিয়েছিল। এটা হচ্ছে হাক্কা নুডলস, হ্যাঁ চিকেন হাক্কা নুডলস। কিন্তু এখন অলরেডি বেজে গিয়েছে 1:33। এবার পুরোটা খেতে গেলে ট্রেন মিস হবে খাওয়ার চক্করে। ওই জন্য আমি বললাম যে আপনি একটা কাজ করুন, প্যাক করে দিন, বাকিটা একটু আমি খেয়ে নিচ্ছি। বাকিটা আমি ট্রেনে যে 50 মিনিট জার্নি হবে 45 মিনিট তাতেই খেয়ে নেব। ধাবার খাবার অসাধারণ। 180 হচ্ছে চিকেন হাক্কা নুডলস, 60 টাকা হচ্ছে স্যালাড, আর 20 টাকা হচ্ছে জল। খাওয়া দাওয়ার যা দাম, খাওয়া দাওয়ার পরিমাণ কোয়ালিটি ঠিক আছে, চলবে। আপাতত স্টেশনে গিয়ে ট্রেন চালাই। চলে এসেছি আম্বালা ক্যান্টনমেন্টের আবারও 7 নম্বর প্ল্যাটফর্মে।
7 নম্বরই তো এসেছিল আমাদের ট্রেনটা, মানে একাল তাকাত 277 আজমির থেকে চণ্ডীগড় বন্দে ভারত এখানেই আসছে। এদিক থেকে আজমের বন্দে ভারত ঢুকছে, ওদিক থেকে লখনৌ থেকে চণ্ডীগড় যাওয়ার চণ্ডীগড় এক্সপ্রেস চলে এসছে। দুটোর গন্তব্য একই, কিন্তু যাবে হচ্ছে বন্দে ভারত আগে। হ্যাঁ, আম্বালা সে উঠাও। ফাইনালি পথ চলা শুরু আমাদের দ্বিতীয় ট্রেনের, ট্রেন নাম্বার 20977। এটা আসে হচ্ছে আজমের থেকে, আজমের জাংশন থেকে চণ্ডীগড় জাংশন বন্দে ভারত এক্সপ্রেস। আর আমার গাড়ি আমাকে আম্বালা থেকেও পিক আপ করতে পারতো, আমি দেখলাম যে আবার গাড়ি আসবে, আবার ওইদিকে যাবে, তার থেকে বেটার আমি 1 ঘন্টা ওয়েট করে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে ট্রেন ধরে নিই, যখন ট্রেনের সুবিধা আমার আছেই। আর আম্বালা ক্যান্টনমেন্ট থেকে চণ্ডীগড় হচ্ছে 35 কিলোমিটার, আর ট্রেনের সময় লাগে হচ্ছে কত, 40 মিনিট। বাস গল্প শেষ, পৌঁছে গেছে অন্তিম গন্তব্যে চণ্ডীগড় স্টেশন। একটা কথা বলি, এই ট্রেনে ওঠা, ট্রেন চেঞ্জ করা, খাবার দাবার খাওয়া, এইসব ঝামেলার থেকে না ফ্লাইটে আসা অনেক বেটার। যদি আপনি ফিনান্সের দিক ম্যানেজ করে নিতে পারেন, তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কিন্তু অনেক ভালো হয়ে যাবে, অনেক সময় বাঁচবে, এনার্জিও বাঁচবে, প্রোগ্রাম আগে শুরু করতে পারবে। বাট আমাকে ট্রেনে আসতে হয়, যে আমার রিফান্ডটা না হতাশ হয়ে যাবে। অনেক দর্শক এরকমও আছে যারা স্পিতি ভ্যালির কোনো ব্লগ দেখবেই না, তারা শুধুমাত্র ট্রেন ব্লগটুকুই দেখবে। আবার অনেক দর্শক বন্ধু আছে যারা কোনো ট্রেনটাই দেখবে না, শুধু স্পিতি ভ্যালির ব্লগ দেখবে। তা আমাকে তো সবাইকে নিয়ে চলতে হয়, সবাইকে নিয়ে চলায় জীবন, সকলের তরে সকলে আমরা। তো এবার নামতে হবে চণ্ডীগড়ে, খালি করতে হবে ট্রেনের কামরা। বেরিয়ে এলাম চণ্ডীগড় স্টেশনের বাইরে। চণ্ডীগড় তো স্টেশন নয়, মনে হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে। স্টেশন চত্বর ব্যাপকভাবে আপগ্রেড হচ্ছে। সমস্যাটা হচ্ছে এই স্টেশনে আবার হিমাচলের গাড়ি ঢুকতে দেয় না। আমার গাড়ি যেটা করে আমি যাব হিমাচল প্রদেশ ট্রিপে, সেই গাড়ি হচ্ছে হিমাচলের নম্বর। এখানে ঢুকলে ঝামেলা করে, কারণ এখানে অলরেডি বিভিন্ন গাড়িওয়ালা রয়েছে, তারা ট্রেন থেকে নামার পর জিজ্ঞেস করছে কোথায় যাবেন, সিমলা, মানালি, হ্যানা তানা। স্টেশন থেকে বেরিয়ে আমাকে আর কোথাও যেতে হয়নি, অটো কিংবা টোটো কিছু করতে হয়নি, কারণ গাড়ি অলরেডি আমাকে পিক আপ করার জন্য চলে এসেছে। যেটা বলছিলাম যে হিমাচলের গাড়ি কিন্তু স্টেশনে ঢুকতে দেয় না, ওই জন্যই ওই পিক আপের জন্য বাইরে আসতে হবে। আর ইনি হচ্ছেন আমাদের গাড়ির চালক হিমাচলে, সুনীলজি। আর আমাদের পেছনে রয়েছে হচ্ছে বিশ্বজ্যোতিজি। বিশ্বজ্যোতিজিকে আপনারা চিনে থাকবেন যারা আপনারা আমার মলদ্বীপসের ব্লগ দেখেছেন বা আমাদের থাইল্যান্ডের ব্লগ দেখেছিলেন। ওর সাথে আমি দুটো জায়গাতেই গিয়েছিলাম। বাট এই যে স্পিতি ভ্যালির প্রোগ্রাম, এটা গত বছর প্ল্যান ছিল, হয়নি, বৃষ্টি হয়েছিল মানালিতে। তার আগেও একবার প্ল্যান ছিল, হয়নি, তখন মানালিতে বন্যা এসেছিলো। মানে দুবার ফেল করা প্ল্যান। এবার 3 নম্বরের বার হয়তো সাকসেস হলেও হতে পারে, সেটা বলতে পারবো আপনাদেরকে 13 তারিখ, যখন প্রোগ্রাম শেষ করে আবার এই চণ্ডীগড়ে এসে এখান থেকে ফ্লাইট ধরবো কলকাতা যাওয়ার। মাঝে রয়েছে 7টা দিন, তো এই 7 দিন আপনাদেরকে স্পিতি ঘোরাবো। এখন গন্তব্য চণ্ডীগড় থেকে হচ্ছে আমাদের সিমলা হয়ে নারকান্দা। আজকে আমাদের নাইটে নারকান্দাতেই হবে। सुनील जी कितना टाइम लगेगा नारकंदा जाने में? 7 ঘন্টা, মোটামুটি 7 ঘন্টা। আর যদি সময়ের কথা বলি তাহলে এখন টাইম হচ্ছে 3:02, মানে আমরা রাত 10:30 থেকে 10:30 ধরে নিতেই পারি। চণ্ডীগড় থেকে আমরা এগিয়ে চললাম নারকান্দার উদ্দেশ্যে। আর সেই সঙ্গে কলকাতা থেকে চণ্ডীগড় পৌঁছানোর মধ্যে দিয়ে সূচনা হওয়া স্পিতি ট্রিপের আজ প্রথম পর্বের সমাপ্তি। দ্বিতীয় এবং পরের পর্বগুলো নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে নতুন গন্তব্যের আপডেট পেতে ফলো করে নেবেন আমার সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে।